আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 3। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 2017-18 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ সলভ করব। এর আগে আমরা যে দুটো ক্লাস নিয়েছি সেগুলোর লিঙ্ক আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রথম প্রশ্নটা এসেছে ত্রিকোণমিতি থেকে। প্রশ্নে বলা হয়েছে cos থিটা ইকুয়াল 4/5 হলে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা এর মান কত। তো এটা খুবই সহজ একটা এমসিকিউ। আমরা প্রথমেই cos থিটা এর মান থেকে টেন থিটা এর মান বের করে নিতে পারি। তার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। আচ্ছা, এখন দেখো আমরা জানি cos থিটা এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তো ভূমি এর জায়গায় আমরা 4 লিখে দিব এবং অতিভুজের জায়গায় 5 লিখে দিব। তো দেখতেই পাচ্ছ এটা যদি 4 হয় এবং অতিভুজ যদি 5 হয় তাহলে আমাদের লম্ব হবে 3। আমরা কিছু অনুপাত মনে রাখবো, 3:4:5। আরেকটা হচ্ছে 5:12:13। তো এখানে মনে রাখবে যে সবচেয়ে বড় যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ এবং বাকি দুইটা হচ্ছে লম্ব এবং ভূমি। এখানেও সেম, বড়টা হচ্ছে অতিভুজ, বাকি দুইটা হচ্ছে লম্ব আর ভূমি। তো এখানে একটা বাহু 5 আর একটা বাহু 4, তাহলে লাস্টের বাহুটা নিঃসন্দেহে 3 হবে। তাহলে কিন্তু আমরা লম্বের মানটাও পেয়ে গেলাম। এবার টেন থিটা এর সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4। তার মানে টেন থিটা এর মানটা আমরা পেয়ে গেলাম 3/4। এবার এই মানটাই আমরা প্রশ্নে বসিয়ে দিব। তো প্রশ্নে আমাদের রয়েছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, অর্থাৎ এটাকে স্কোয়ার করতে হবে। আমরা যদি এটাকে স্কোয়ার করে দিতাম তাহলে আসতো 9/16। তো আমরা এখানে সরাসরি 9/16 বসিয়ে দিব। নিচেও একই কাজ, 1 প্লাস টেন স্কোয়ার থিটা অর্থাৎ 9/16। এবার আমরা এখানে লসাগু করতে পারি বা আরেকটা কাজ করা যায়। দেখো এখানেও লসাগু হয় 16, এখানেও লসাগু হয় 16। তো আমরা সবাইকে 16 দিয়ে গুণ করে দিব। তো 16 একে 16 মাইনাস এটাকে 16 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 16 এবং 16 কাটাকাটি গিয়ে 9 থাকে। নিচেও সেম জিনিস হবে, 16 একে 16 প্লাস এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে 16 এবং 16 কাটাকাটি গিয়ে 9 থাকবে। তাহলে এবার 16 মাইনাস 9 করলে আমরা পেয়ে যাব 7 এবং 16 প্লাস 9 করলে আমরা পেয়ে যাব 25। তাহলে আমাদের প্রশ্নে যেই রাশিটা দেওয়া ছিল সেটার উত্তর হবে 7/25, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বস্তুকণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি বরাবর 10 সেকেন্ডে ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছালে তার গড় বেগ কত। তো আমরা ফার্স্ট অফ অল একটি বৃত্ত এঁকে নিব। তো এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তো প্রশ্নে বলা হয়েছে যে একটি বস্তুকণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, অর্থাৎ আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ এতটুকু হলো 35, তাহলে সম্পূর্ণ ব্যাস কিন্তু হবে 70 সেন্টিমিটার। আচ্ছা, এবার বস্তুকণাটা বৃত্তের পরিধি বরাবর অর্থাৎ এই দিক বরাবর 10 সেকেন্ডে ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছেছে। আমরা ধরে নিচ্ছি বস্তুটা ফার্স্টে ব্যাসের এই প্রান্তে ছিল, এরপর সেটা পরিধি বরাবর এই প্রান্তে এসে পৌঁছেছে এবং এক্ষেত্রে তার সময় লেগেছে 10 সেকেন্ড। তো গড় বেগ বের করতে বলেছে। আমরা জানি বেগ সমান সমান হচ্ছে s/t, সরণ বাই সময়। তো আমাদের কিন্তু এখানে সরণ নিতে হবে। সে এদিক বরাবর দূরত্ব অতিক্রম করেছে, এটা হচ্ছে তার দূরত্ব। বাট সরণ কিন্তু আমরা জানি আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টের যে সরাসরি দূরত্ব রয়েছে সেটাকেই আমরা সরণ বলি। অর্থাৎ এই বৃত্তের ব্যাসটাই হচ্ছে বস্তুকণার সরণ এবং যার মান হলো 70 সেন্টিমিটার। তাহলে এস এর মানটা হলো 70 এবং সময় হলো 10 সেকেন্ড। তাহলে 70/10 করলে আমরা পেয়ে যাব 7 আর একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ সরণের মানটা কিন্তু সেন্টিমিটারে ছিল। তাহলে আমাদের গড় বেগ হবে 7 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 3 নম্বর প্রশ্নটি বিপরীত ত্রিকোণমিতি থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল π/2 হলে x² + y² এর মান কত হবে।
তো এই অঙ্কটি করার জন্য আমরা যে কোনো একটাকে অপোজিট পাশে নিতে পারি। তাহলে লাইনটা হয় সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এবার দেখো π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এটাকে কিন্তু আমরা চাইলে বলতে পারি কজ ইনভার্স ওয়াই, কারণ আমরা একটা সূত্র পড়েছিলাম যে সাইন ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স ওয়াই, অর্থাৎ দুটোর মধ্যে যদি একই অ্যাঙ্গেল বা একই মান থাকে তাহলে এর মানটা কিন্তু π/2 হয়। আমরা যদি এখানে একই মান বসাই, ধরে নিচ্ছি দুই জায়গাতে আমরা হাফ বসালাম, তাহলে সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি আসবে, কারণ সাইন ইনভার্স হাফ এটা হচ্ছে 30 ডিগ্রি আর কজ ইনভার্স হাফ এটা হচ্ছে 60 ডিগ্রি, যোগ করলে কিন্তু অবশ্যই 90 ডিগ্রি আসবে। তো আমরা এখানে এই কাজটাই করেছি যে দেখো এই পাশে প্লাস সাইন ইনভার্স ওয়াই, এ পাশে গেলে মাইনাস হতো, তাহলে হয়তো লাইনটা এরকম হতো যে কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। আমরা যদি প্লাস সাইন ইনভার্স ওয়াইকে এই পাশে পাঠাতাম তাহলে লাইনটা কিন্তু এরকম হতো π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তো এর জায়গাতে আমরা কজ ইনভার্স ওয়াই লিখে দিয়েছি। এরপর এই সাইন ইনভার্সটাকে যদি আমরা এই পাশে নিতে চাই তাহলে হবে সাইন এবং ভিতরে থাকবে কজ ইনভার্স ওয়াই। আচ্ছা, এবার এই সাইনকে যদি আমরা কাটতে চাই তাহলে কজ ইনভার্সের জায়গায় নিয়ে আসতে হবে সাইন ইনভার্স। তাহলে সাইন এই কজ ইনভার্সকে যদি আমরা সাইন ইনভার্স লিখি তাহলে কিন্তু ওয়াইটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করে আমরা কত লিখব? তো এর জন্য আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা লাগবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার এখানে রয়েছে কজ ইনভার্স ওয়াই। আমরা জানি কস থিটা এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে উপরে রয়েছে ওয়াই আর নিচে কিন্তু 1 রয়েছে, তার মানে ভূমি হলো ওয়াই আর অতিভুজ হলো 1। তো আমাদের লম্ব হবে √1 মাইনাস ওয়াই স্কোয়ার, লম্ব হবে √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে যেহেতু আমরা সাইন ইনভার্সে রূপান্তর করতেছি তাহলে সাইনের সূত্র কী ছিল? লম্ব বাই অতিভুজ, এটাই লিখতে হবে। তো লম্ব হচ্ছে আমাদের √1 মাইনাস ওয়াই স্কোয়ার এবং অতিভুজ হচ্ছে 1, তো নিচে আর 1 লিখলাম না। আচ্ছা, এরপর এখানের সাইন এবং সাইন ইনভার্স কাটাকাটি যায়, তাহলে এক্স ইকুয়াল টু হয় √1 মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর বুঝতে পারতেছো এই রুটটা এপাশে আসলে কিন্তু স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের অঙ্কটা শেষ। এরপর মাইনাস ওয়াই স্কোয়ার এপাশে আসলে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 থাকবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা আমরা পেয়ে গেলাম 1। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। 4 নম্বর প্রশ্নটি অন্তরীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে এ এর মান কত হলে ওয়াই ইকুয়াল টু এ এক্স ইন্টু 1 প্লাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো আমাদের কিন্তু ফার্স্ট অফ অল এখান থেকে স্পর্শক বের করতে হবে। তো স্পর্শক মানে হচ্ছে স্পর্শকের ঢালটা বের করতে হবে, যেহেতু এক্স অক্ষের সাথে উৎপন্ন একটি কোণের কথা বলা আছে, তো এটা কিন্তু আমরা ঢাল থেকেই পাবো। তো স্পর্শকের ঢাল বের করার নিয়ম হচ্ছে dy/dx বের করা। আমাদের যেহেতু ওয়াই দেওয়া আছে এখান থেকে আমরা dy/dx বের করব। তো আমাদের দেওয়া আছে ওয়াই সমান সমান, এখানে গুণ আকারে আছে, আমরা এটা গুণ করে দিব। ax ইন্টু 1 গুণ করলে আসবে ax প্লাস ax ইন্টু এক্স, এটা করলে আসে ax স্কোয়ার। এবার যদি আমরা দুই পাশে ddx করি তাহলে dy/dx ইকুয়াল টু এ হচ্ছে ধ্রুবক, তো এর জায়গায় এ থাকবে, আর এক্সকে ddx করলে কিন্তু 1 আসে, সেটা আর লিখছি না। প্লাস এখানেও সেম, এর জায়গায় এ থাকবে, এক্স স্কোয়ারকে ddx করলে আসে 2x, এটা একবারে লিখে দিলাম। আচ্ছা, তো এরপর আমাদেরকে বলেছিল মূল বিন্দুতে, তার মানে আমাদের ঢালটাও বের করতে হবে মূল বিন্দুতে। সুতরাং dy/dx মূলবিন্দু মানে হচ্ছে 0,0, তাহলে আমাদের এক্সের জায়গাতেও 0 বসাতে হবে, ওয়াই এর জায়গাতেও 0। তো এখানে শুধুমাত্র এক্স রয়েছে, এজন্য আমরা এক্সের জায়গাতে 0 বসিয়ে দিলাম, তাহলে কিন্তু এ পুরোটা 0 হয়ে যায়, থাকে শুধুমাত্র এ। তাহলে মূল বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা পেয়ে গেলাম এ। আচ্ছা, এবার আমরা জানি যে ঢাল এম ইকুয়াল টু লেখা যায় টেন থিটা। থিটা মানে ছিল আমাদের যেই স্পর্শক সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখতেই পাচ্ছ এখানে থিটা এর মানটা দেওয়া আছে 30 ডিগ্রি এবং ঢাল আমরা পেয়েছি এ,
তাহলে এম এর জায়গায় লিখে দিচ্ছি এ ইকুয়াল টু 10, থিটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল টু 10/30। আমরা জানি 10/30 এর মান হচ্ছে 1/√3। তো এর মাধ্যমে কিন্তু আমরা এর মানটা পেয়ে গেলাম। প্রশ্নে এটাই জানতে চেয়েছিল, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বি। 5 নম্বর প্রশ্নটি জটিল সংখ্যা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, আবার বলা আছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই। তো বুঝতে পারতেছো আমাদেরকে এটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকবার লসাগু করতে হবে। তো ফার্স্টে আমরা এই যে এতটুকু অংশ রয়েছে, এতটুকু অংশের কাজটা করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই, শুধুমাত্র কিন্তু এতটুকু লিখেছি। এখানে আমরা আগে লসাগু করব। তো লসাগুর মানটা এখানে লসাগু হবে 1 প্লাস আই। 1 প্লাস আই এর সাথে 1 গুণ করলে 1 প্লাস আই হয়, এরপর মাইনাস 1। তো দেখতেই পাচ্ছ এখানে 1 এবং 1 কাটাকাটি গিয়ে উপরে থাকে শুধুমাত্র আই আর নিচে থাকে 1 প্লাস আই। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমরা উল্টিয়ে দিই, আমরা এবার দুই পাশে উল্টিয়ে দিব, তাহলে এটা কিন্তু সম্পূর্ণটা 1-এর নিচে চলে আসবে। উল্টানো মানে হচ্ছে সম্পূর্ণ জিনিসটাকে 1-এর নিচে লেখা। তাহলে 1-এর নিচে চলে আসবে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই। তো এক পাশে উল্টিয়েছি, আমাদেরকে এই পাশেও উল্টাতে হবে। তো এখানে যেহেতু ভগ্নাংশ রয়েছে, তো উল্টিয়ে দিলে সিম্পলি নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এবার যেই মানটা পেয়েছি এটা হচ্ছে এই সম্পূর্ণ মানটা। আমরা কিন্তু এই সম্পূর্ণ মানটা এখানে পেয়ে গেছি, যার মানটা হলো 1 প্লাস আই ডিভাইডেড বাই আই। তাহলে আমাদের প্রশ্নটা দাঁড়ালো 1 মাইনাস এই সম্পূর্ণ মানটা হচ্ছে এইটা, তাহলে লিখে দিলাম 1 প্লাস আই ডিভাইডেড বাই আই। তো এখানে আবারও লসাগু করতে হবে, লসাগু হবে আই। তো আই ইন্টু 1 এটা করলে আমরা আই পাবো, মাইনাস যেহেতু মাইনাসের পরে এগুলো রয়েছে, তো মাইনাস দিয়ে কিন্তু এই সবাইকে গুণ করতে হবে, তাহলে হবে -1, এরপর মাইনাসে প্লাসে মাইনাস আই। তো এবার প্লাস আই এবং মাইনাস আই কাটাকাটি যাচ্ছে, থাকতেছে -1 ডিভাইডেড বাই আই। তো এটার মানটা আমরা কিভাবে বের করব? আমরা একটা কাজ করতে পারি, উপরে এবং নিচে এই যে এই জিনিসটার উপরে এবং নিচে আই দিয়ে গুণ করতে পারি। তো আই ইন্টু 1 এটা করলে কিন্তু আই থাকে, মাইনাসের মাইনাস দিয়ে দিচ্ছি, আর নিচেরটাকেও যদি আই দিয়ে গুণ করি তাহলে হয় আই স্কোয়ার। আমরা জাস্ট লব এবং হরকে আই দিয়ে গুণ করেছি। আচ্ছা, এরপর আমরা জানি আই স্কোয়ার এর মান হচ্ছে -1। তো এখানে আই স্কোয়ারের জায়গায় -1 লিখে দিলাম। তাহলে দেখো মাইনাস মাইনাস কাটাকাটি যায়, আই ভাগ 1 করলে কিন্তু আই আসে। তাহলে এই সম্পূর্ণ বড় জিনিসটাকে কিন্তু আমরা একদম সিম্পলিফাই আকারে প্রকাশ করে ফেললাম। আচ্ছা, এবার এটাকে যদি আমরা আদর্শ আকারে প্রকাশ করতে চাই, অর্থাৎ এ প্লাস আইবি এই আকারে প্রকাশ করতে চাই, তাহলে এটা হবে 0 প্লাস আই ইন্টু 1, 0 প্লাস আই ইন্টু 1, অর্থাৎ বাস্তব অংশ হচ্ছে 0 এবং অবাস্তব অংশ হচ্ছে 1। তো এরপর আমাদেরকে এখান থেকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলা হয়েছে। তো আমরা জানি মডুলাস আর বের করার সূত্র ছিল √x² প্লাস y², অর্থাৎ বাস্তব অংশের স্কোয়ার। তো বাস্তব অংশ হচ্ছে 0 স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হচ্ছে আই এর সহগ, তার মানে 1 এর স্কোয়ার। তো এটা করলে কিন্তু ভিতরে 1 থাকে আর 1কে রুট করলে 1ই আসে। এরপর আমরা আর্গুমেন্ট বের করব। তো আর্গুমেন্ট বের করার সূত্র আমরা জানি tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রথম চতুর্ভাগে, অর্থাৎ দুইটাই যেহেতু প্লাস রয়েছে তো এটার প্রথম চতুর্ভাগে আমরা ধরতে পারি। তাহলে ইকুয়াল টু হবে tan ইনভার্স y মানে কিন্তু আই এর সহগ অর্থাৎ 1 ডিভাইডেড বাই এক্স মানে হলো বাস্তব অংশটা অর্থাৎ 0। তো 1/0 এটা কিন্তু অসংজ্ঞায়িত আসে। আমরা জানি টেনের মান যখন 90 ডিগ্রি তখন সেই মানটা আসে অসংজ্ঞায়িত। তো আমরা বলে দিতে পারি আমাদের আর্গুমেন্টটা হবে π/2। তো আর্গুমেন্টটা কিন্তু আমরা চাইলে চিত্রের মাধ্যমে করতে পারতাম। দেখো আমরা জানি যে x প্লাস আই এটাকে যদি এর সাথে কম্পেয়ার করো তাহলে x এর মানটা পেয়ে যাবে 0 এবং y এর মানটা পেয়ে যাবে 1। তাহলে এই যে আই রয়েছে জটিল সংখ্যা, এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে 0,1। আমরা বলতে পারি যে এটার প্রতিরূপী বিন্দু হবে 0,1, অর্থাৎ এইটা। তো 0,1 বিন্দুটা কিন্তু যেখানে 0 এখানে 1, 0,1 বিন্দুটা কিন্তু এখানে অবস্থিত। এখন দেখো এই বিন্দুটা
যদি আমরা মূলবিন্দু থেকে যোগ করে দেই তাহলে এটা হচ্ছে আমাদের মডুলাস। তো মডুলাসটা কিন্তু এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর্গুমেন্ট মানে কিন্তু এটাই, আর্গুমেন্ট মানে হচ্ছে মডুলাস এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাই হবে আর্গুমেন্ট। তো এখান থেকে বলে দিতে পারি যে আর্গুমেন্টটা 90 ডিগ্রি। আবার যদি আমাদের কাছে মাইনাস আই আসতো তাহলে মাইনাস আই এর ক্ষেত্রে এক্সের মান হচ্ছে 0 এবং ওয়াই এর মান হচ্ছে -1, অর্থাৎ বিন্দুটা কিন্তু এখানে বসতো, তখন এতটুকু হতো মডুলাস। তখন এইটা কিন্তু এক্স অক্ষের সাথে -90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা সিম্পলি মনে রাখবো এভাবে যে আই এর ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি এবং মাইনাস আই এর ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট হবে -90 ডিগ্রি। মাইনাস আই এর ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টটা হবে -90 ডিগ্রি। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে মডুলাস 1 এবং আর্গুমেন্ট π/2। তো আমাদের অ্যান্সার হবে 1, π/2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। 6 নম্বর প্রশ্নটা যোগজীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট এক্স ডিভাইডেড বাই 1 + x⁴ dx এর মান কত। আচ্ছা, এখানে রয়েছে x⁴ এবং এখানে রয়েছে x। তো আমরা কিন্তু x⁴কে এভাবে ভাঙাতে পারি যে 1 + x² আমরা কিন্তু x⁴কে এভাবে ভাঙাতে পারি। আচ্ছা, আর লিমিটটা হচ্ছে 0 থেকে 1। এবার যদি আমরা x² z ধরে নেই তাহলে কিন্তু আমাদের উপরের রাশিটা চলে আসে। আমরা এখানে ধরে নিচ্ছি যে x² = z। এবার দুই পাশে যদি ddx করি তাহলে x²কে ddx করলে আসে 2x এবং zকে ddx করলে আসবে dz/dx। তারপর এপাশে dx ভাগ রয়েছে, এপাশে আসলে গুণ হবে, তাহলে হবে x dx। এবং এখানে যে 2 রয়েছে সেটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে ½ dz। এখানে আমাদের 2 ছিল না, এজন্য আমরা এখানে 2 না রেখে এই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে এবার দেখো x dx এর মানটা আমরা পেয়ে গেলাম ½ dz। তো হাফটাকে আমরা বাইরে লিখতে পারি আর dz-টা এখানে লিখে দিচ্ছি। নিচে হবে 1 প্লাস, দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা লিখেছি x² এর জায়গায় কিন্তু আমরা এবার z বসাতে পারি। এখানে বসিয়ে দিলাম z আর তার পাওয়ার হচ্ছে স্কোয়ার। তো যেহেতু আমরা চলক চেঞ্জ করেছি আমাদেরকে কিন্তু লিমিটটাও চেঞ্জ করতে হবে। লিমিটটা আমরা প্রথম লাইন থেকেই চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে বক্স করে দেখিয়ে দিচ্ছি। উপরে হচ্ছে x আর নিচে হচ্ছে z। তো আমাদের x এর লিমিটগুলো হলো 0 আর হচ্ছে 1। তো x এর এই মানগুলো আমরা প্রথম লাইনে বসাবো, তাহলেই z এর মান পেয়ে যাব। x এর জায়গায় 0 বসালে কিন্তু 0কে স্কোয়ার করলে 0ই হয়। আবার x এর জায়গায় 1 বসালে 1কে স্কোয়ার করলে 1ই হয়। তাহলে দেখো লিমিট কিন্তু চেঞ্জ হচ্ছে না, লিমিট 0 থেকে 1ই থেকে যাচ্ছে। আচ্ছা, এরপর 1/1 + z² এই যোগষ্ঠীর আমরা সরাসরি উত্তর জানি বা সূত্র জানি, এটা হচ্ছে tan ইনভার্স z। এটা সূত্র হচ্ছে tan ইনভার্স z। আর এখানে আমরা লিমিটটা বসিয়ে দিলাম 1 আর 0। আচ্ছা, তো ফার্স্টে আমরা এবার আপার লিমিট বসাবো, অর্থাৎ 1 বসাবো। তো যদি 1 বসানো হয় তাহলে হবে tan ইনভার্স 1। আমরা জানি tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, কারণ tan 45 ডিগ্রির মানে কিন্তু 1 আসে। একইভাবে মাইনাস আমরা এবার এখানে 0 বসাবো, তাহলে tan ইনভার্স 0। আমরা জানি tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে কিন্তু এটার মানটা 0 চলে আসে। লিমিটটা বসলে আমরা এই মানগুলো পাই। তো এবার বুঝতে পারতেছো π/4 থেকে 0 বাদ করলে π/4ই থাকে, তো এটার কোনো কাজ নেই। আচ্ছা, এবার π/4 × ½ যদি আমরা π/4 × ½ করি তাহলে পেয়ে যাব π/8। এটাই হচ্ছে আমাদের যোগজের অ্যান্সার, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ। 7 নম্বর প্রশ্নটি অন্তরীকরণের লিমিট থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 e⁻x - e ইনভার্স x - 2x ডিভাইডেড বাই x - 7 sin x এর মান কোনটি। তো লিমিটের এই ম্যাথগুলো কিন্তু আমরা এল হসপিটালের রুল দিয়ে করতে পারি। এর জন্য শর্ত হচ্ছে উপরে এবং নিচে লিমিট বসানোর পরে ফরম্যাটটা 0/0 অথবা ∞/∞ এই ফরম্যাটে আসতে হবে। তো চলো আমরা প্রথমে লিমিটটা এখানে বসিয়ে দিই। যদি এখানে 0 বসানো হয় তাহলে e⁻0, এটা করলে কিন্তু 1 আসে।
সামথিং পাওয়ার 0 এটা 1 আসে, মাইনাস এখানেও ই পাওয়ার 0 1, এরপর এখানে 0 বসালে কিন্তু এই জিনিসটা 0 হয়ে যায়, সো এটা আর লেখার প্রয়োজন নেই। নিচে এক্সের জায়গায় 0 বসালাম, মাইনাস সাইন 0, সাইন 0-এর মান কিন্তু 0ই হয়। তো দেখো উপরে 1 - 1 করলে 0 আসে আর নিচেও 0 আসে। যেহেতু 0/0 ফরম্যাট এসেছে, তো আমরা এখানে এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। তো রুলটা হচ্ছে উপরে আর নিচে আমাদেরকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডিডিএক্স করতে হবে। তো আমরা যদি প্রথমে উপরে আর নিচে ডিডিএক্স করি তাহলে ই পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে ই পাওয়ার এক্স আসে। এরপর মাইনাস এখানেও সেম ই ইনভার্স এক্সকে ডিডিএক্স করলে ই ইনভার্স এক্সই আসে। কিন্তু এখানে এক্সের সহগ রয়েছে -1, তো এক্সের কোনো সহগ থাকলে সেই সহগ দিয়ে গুণ করতে হয়। তো মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এরপর -2 ইন্টু এক্সকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে কিন্তু 1 আসবে, তো 1টা আর লিখছি না। এরপর এখানে রয়েছে এক্স, এক্সকে ডিডিএক্স করলে 1 আসবে, মাইনাস সাইন এক্সকে ডিডিএক্স করলে আসবে কজ এক্স। আমরা যদি এবার লিমিটটা বসাই তাহলেও দেখতে পারবো উপরে আর নিচে 0/0 আসতেছে। তো এর জন্য আমাদেরকে আবারও এল হসপিটাল রুলটি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি পুনরায় এখানে ডিডিএক্স করি এক্সের সাপেক্ষে, তো ই পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে ই পাওয়ার এক্স আসবে, এটাকে করলেও ই ইনভার্স এক্স আসবে, কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে কিন্তু আগে থেকে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এরপর হচ্ছে -2, তো যে কোনো ধ্রুবক সংখ্যাকে ডিডিএক্স করলে কিন্তু 0 আসে, এই জন্য আর এখানে 0 লিখতেছি না। নিচে 1কে ডিডিএক্স করলে 0 আসবে, মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, আর কজ এক্সকে ডিডিএক্স করলে কিন্তু মাইনাস সাইন এক্স আসে। তো এই দুটো মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, সেজন্য আর মাইনাস রাখলাম না। আচ্ছা, আমরা যদি এবারও লিমিটটা বসাই তাহলে দেখতে পাচ্ছ ই পাওয়ার 0 1, মাইনাস এখানেও ই পাওয়ার 0 1, তো 1 - 1 0, আর নিচেও কিন্তু সাইন 0-এর মান 0, অর্থাৎ 0/0 আবারও চলে আসতেছে। তো আমাদেরকে আবারও এল হসপিটাল রুলটি অ্যাপ্লাই করতে হবে। এবার করলে আশা করি হয়ে যাবে। তো ই পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে ই পাওয়ার এক্স, মাইনাস ই ইনভার্স এক্সকে ডিডিএক্স করলে ই ইনভার্স এক্স, কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর সাইন এক্সকে ডিডিএক্স করলে আসে কজ এক্স। এইবার যদি আমরা লিমিটটা বসিয়ে দিই তাহলে ই পাওয়ার 0 1 প্লাস ই পাওয়ার 0, -0 মানে কিন্তু শুধু 0 একই কথা, তাহলে ই পাওয়ার 0 এখানেও 1ই আসবে। নিচে cos 0, এর মানটা হচ্ছে 1। তো দেখতেই পাচ্ছ 1 + 1 করলে 2 আসে, 2/1, অর্থাৎ আমরা লিমিটের মানটা পেয়ে গেলাম 2। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি। 8 নম্বর এমসিকিউটা বৃত্ত থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে x² + y² + 2ax + 2by + c = 0। এই বৃত্তের সমীকরণে যদি a² + b² - c = 0 হয় তাহলে বৃত্তটিকে কী বৃত্ত বলবো? আচ্ছা, তো এটা করার জন্য আমরা এখান থেকে ব্যাসার্ধটা বের করতে চাই। তো আমরা জানি ব্যাসার্ধ আর বের করার সূত্র হচ্ছে √g² + f² - c। আচ্ছা, তো এর জন্য যদি আমরা আগে থেকে কেন্দ্র বের করে নিই তাহলে সুবিধা হবে। তো কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে এক্সের সহগ ডিভাইডেড বাই -2। এখানে এক্সের সহগ হচ্ছে 2a, তো আমরা 2a-কে -2 দিয়ে ভাগ করব। একইভাবে y এর সহগকে, তো y এর সহগ হচ্ছে এখানে 2b, 2b-কেও -2 দিয়ে ভাগ করব। আচ্ছা, আমরা জানি কেন্দ্র মানে কিন্তু -g, -f এটাকে বোঝায়। আর এখান থেকে ভাগ করার ফলে আমরা পেলাম -a, -b। তো বুঝতে পারতেছো -g হচ্ছে -a, তার মানে g এর মানটা হলো a আর f এর মানটা হলো b। আমরা কিন্তু g এবং f এর মানটা পেয়ে গেলাম। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে যদি a বসানো হয় তাহলে g এর জায়গায় a আর f এর জায়গায় b বসালাম, মাইনাস হচ্ছে c। তো প্রশ্নে কিন্তু আমাদের এটার মানই 0 দেওয়া রয়েছে, যে a² + b² - c = 0। তো আমরা এখানে 0 বসিয়ে দিলাম। এখন 0-কে রুট করলে কিন্তু 0ই হয়, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 0। তো কোনো বৃত্তের ব্যাসার্ধ যখন 0 হয় তখন আমরা সেটাকে বলি বিন্দু বৃত্ত। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয় তখন আমরা সেটাকে বলি বিন্দু বৃত্ত, অর্থাৎ একটা জাস্ট ডট, এটাই হচ্ছে বিন্দু বৃত্ত। তাহলে আমাদের এই প্রশ্নের এই বৃত্তটার নাম হবে বিন্দু।
অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 9 নম্বর প্রশ্নটি এসেছে যোগজীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে y = 1/6 ইন্টু এক্স কিউব লন এক্স হলে d4y ডিভাইডেড বাই dx4 এর মান কত। অর্থাৎ আমাদের y একটি মান দেওয়া আছে, এটাকে 4 বার ddx করতে হবে। তো চলো আমরা প্রথমে একবার ddx করে ফেলি। তো y-কে যদি আমরা একবার ddx করি তাহলে এখানে dy/dx লেখা যায় অথবা y1 লেখা যায়। y1 মানে কিন্তু dy/dx-ই বোঝায়। আচ্ছা, তো এটাকে যদি আমরা একবার ddx করি তাহলে 1/6 এর জায়গায় 1/6ই আসবে। আর এখানে আমাদেরকে uv এই রুলটা অ্যাপ্লাই করতে হবে। তো এই রুলটা আমি সাইডে লিখে দিচ্ছি। ddx অফ uv, এটা বের করার সূত্র হচ্ছে u ddx অফ v প্লাস v ddx অফ u। অর্থাৎ একবার ইউকে রেখে ভিকে ddx করব, আরেকবার ভিকে রেখে ইউকে ddx করব। তো এখানে আমরা চাইলে প্রথমটাকে ইউ আর পরেরটাকে ভি ধরতে পারি। তো সূত্র মতে আমরা প্রথমেই এক্স কিউবকে রেখে দিব, এক্স কিউবকে রেখে লন এক্সকে ddx করব। লন এক্সকে ddx করলে আসে 1/x প্লাস এবার ভিকে রাখবো অর্থাৎ লন এক্সকে রাখবো এবং এক্স কিউবকে ddx করব, তাহলে আসবে 3x²। আচ্ছা, তো এবার আমরা চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারি বা dy/dx = এক্স কিউব আর এক্স কাটাকাটি গেলে কিন্তু x² হবে, x² প্লাস আর এখানে হবে 3x² ইন্টু লন এক্স। তো আমরা একবার ddx করেছি, এটাকে আরও একবার ddx করতে হবে। এটাকে যদি আমরা পুনরায় ddx করি তাহলে লিখতে পারি d² ডিভাইডেড বাই dx²। ধ্রুবকের জায়গায় ধ্রুবকটি থাকবে। এখানে রয়েছে x², x²কে ddx করলে আসে 2x, তারপর প্লাস 3 এর জায়গায় 3 থাকবে। দেখতে পাচ্ছ এখানে আবারও ddx করতে হবে, অর্থাৎ এখানে আবারও আমাদেরকে ইউভি রুলটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা x²কে ইউ ধরতেছি আর লন এক্সকে ভি ধরতেছি। তো আমাদের সূত্র হচ্ছে ইউ ddx অফ ভি, অর্থাৎ লন এক্সকে ddx করতে হবে। আমরা জানি লন এক্সকে ddx করলে আসে 1/x, এরপর প্লাস ভি ddx অফ ইউ, অর্থাৎ x²কে ddx করতে হবে, তাহলে আসবে 2x। এবার আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি, তাহলে 1/6 ভিতরে থাকবে 2x প্লাস এখানে x² আর x কাটাকাটি গেলে কিন্তু একটা x থাকবে, আর একই সাথে আমরা 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হবে 3x প্লাস এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 গুণ 2 করলে আসে 6x ইন্টু লন এক্স। আচ্ছা, তো আমরা 2বার করে ফেলেছি, এবার আরও 2বার করতে হবে। আমরা যদি এটাকে তৃতীয়বার ddx করি তাহলে d³ ডিভাইডেড বাই dx³ 3বার করলে, আর একটা জিনিস দেখো এখানে রয়েছে 2x প্লাস 3x, এটাকে কিন্তু আমরা চাইলে একসাথে বলতে পারি 5x, এটাকে আমরা একসাথে 5x বলতে পারি। আচ্ছা, তাহলে এবার 5xকে যদি আমরা ddx করি তাহলে শুধু 5 আসবে প্লাস 6 এর জায়গায় 6 থাকবে। দেখতে পাচ্ছ এখানে আবারও ddx করা লাগবে, অর্থাৎ এখানে আবারও ইউ এবং ভি ইউভি রুলটা অ্যাপ্লাই করা লাগবে। তো আমাদের সূত্র ছিল ইউ ddx অফ ভি, লন এক্সকে ddx করলে 1/x আসবে প্লাস ভি ইন্টু ddx অফ ইউ, অর্থাৎ এক্সকে ddx করতে হবে, এক্সকে ddx করলে কিন্তু 1 আসে। আচ্ছা, এটাকেও আমরা সিম্পলিফাই করে লিখব, তাহলে 1/6 আর ভিতরে দেখো এক্স এবং এক্স কাটাকাটি যায়, থাকে শুধু 1। তো আমরা যদি 6 দ্বারা গুণ করি তাহলে 6 × 6 হয়, অর্থাৎ 5 প্লাস 6, এটাকে কিন্তু আমরা 11 লিখতে পারি। তারপর প্লাস এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 6 লন এক্স। আচ্ছা, আর এখানে আমাদের রইল d³ ডিভাইডেড বাই dx³। 3বার করে ফেলেছি, এখন জাস্ট আরেকবার করলেই আমাদের অঙ্কটা শেষ। তো সুতরাং d4y ডিভাইডেড বাই dx4। আচ্ছা, 1/6। এবার ভিতরে রয়েছে 11। তো 11 একটি ধ্রুবক সংখ্যা, যে কোনো ধ্রুবককে ddx করলে 0 আসে প্লাস 6 এর জায়গায় 6 থাকবে, লন এক্সকে ddx করলে আসে 1/x।
তো আমাদের ডিডিএক্স করা শেষ। এবার যদি আমরা 1/6 দ্বারা গুণ করি তাহলে 0-র সাথে গুণ করলে 0ই হয়, সেটা লেখার দরকার নেই। তাহলে 1/6 ইন্টু 6 ইন্টু 1/x। তো দেখতেই পাচ্ছ আমাদের এই 6 এবং এই 6 কাটাকাটি যায় এবং এই যে d4y/dx⁴ এই রাশিটার মান আমরা পেয়ে যাচ্ছি 1/x। তাহলে আমাদের উত্তর হবে 1/x, যেটা সি নাম্বার অপশনে রয়েছে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে 15 কেজি ভরের একটি গোলা 6.56 ফিট দীর্ঘ একটি কামানের নলের মুখ থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। গোলাটির উপর প্রযুক্ত বলের মান কত হবে? আচ্ছা, এখানে কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নিচ্ছি। আমাদের গোলাটির ভর দেওয়া আছে m = 15 কেজি। এরপর কামানের যে দৈর্ঘ্য দেওয়া আছে, তো এখন খেয়াল করো গোলাটি কিন্তু কামানের ভিতরে যে দৈর্ঘ্যটা রয়েছে সে সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। তো এখানে আমরা গোলাটির যে অতিক্রান্ত দূরত্ব সেটা এস, এটাকে আমরা লিখতে পারি 6.56 ফিট। তো এটাকে নিতে হবে মিটারে। আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 3.28 ফিট। 1 মিটার সমান হচ্ছে 3.28 ফিট। তাহলে 2 মিটার সমান হবে 6.56 ফিট। তো 6.56-এর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি 2 মিটার। আচ্ছা, তারপর বলা হয়েছে মুখ থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। তো আমরা বলতে পারি যে আমাদের বেগ ভি সমান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর বলা হয়েছে গোলাটির উপর প্রযুক্ত বলের মান কত? আর এখানে আমরা বলতে পারি যে আমাদের আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমরা একটা সূত্র জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছিল যে গোলকটির উপর প্রযুক্ত বল কত। আমরা এই সূত্র লিখেছি কারণ বল ইকুয়াল টু হচ্ছে এম এর মান দেওয়া আছে, এর মানটা দেওয়া নাই। তো এর মানটা বের করার জন্যই আমরা এই সূত্র লিখেছি। এখানে দেখতে পাচ্ছ যে আদিবেগ এটার মান কিন্তু 0 হবে। তো ভি স্কোয়ার সমান 2as। এবার আমরা যদি এ বের করতে চাই তাহলে 2s গুণাকারে আছে, এ পাশে গেলে কিন্তু ভাগ হবে। আচ্ছা, তাহলে সুতরাং এ ইকুয়াল টু উপরে হচ্ছে ভি স্কোয়ার, নিচে হচ্ছে 2s। তো ভি এর মানটা হলো 4 স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 ইন্টু এস। এসের মানটা আমরা পেয়েছি 2 মিটার। আচ্ছা, এবার 4কে স্কোয়ার করলে উপরে হচ্ছে 16 আর নিচে 2 দুগুণে 4। তো 16/4 করলে আমরা পেয়ে যাচ্ছি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। এবার আমাদেরকে বের করতে বলা হয়েছে যে প্রযুক্ত বল। তো এফ ইকুয়াল টু এম মানে দেওয়া আছে 15 কেজি, আর এ মানে আমরা পেলাম 4। তো 4 15 60। অর্থাৎ আমাদের যে প্রযুক্ত বল সেটা হচ্ছে 60 নিউটন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ। 11 নম্বর প্রশ্নটি এসেছে সরল রেখা থেকে। প্রশ্নে বলা হয়েছে 3x + 6y + 3 = 0 এবং 3x + 6y + 6 = 0 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? আমরা জানি যদি দুটি রেখা সমান্তরাল হয়, অর্থাৎ একটি রেখা ax + by + c1, আরেকটি রেখা হচ্ছে ax + by + c2। তো যেহেতু এদের x এর সহগ এবং y এর সহগ সেম, তাহলে কিন্তু এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। ধ্রুবকটা অবশ্যই আলাদা হবে। তাহলে এই রেখা দুটির মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব বের করার সূত্র হলো উপরে হবে c1 - c2 এবং মডুলাস। অর্থাৎ যদি বিয়োগ করার পরে নেগেটিভ চলে আসে সেটাকে পজিটিভ করার জন্য আমরা মডুলাস দিয়েছি। আর নিচে হবে √a² + b²। এ আর বি মানে বুঝতে পারতেছো, এ হলো এক্স এর সহগ আর বি হলো ওয়াই এর সহগ। তো এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। আমাদের এখানে c1 হচ্ছে 3 আর c2 হচ্ছে 6। তাহলে আমাদের c1 হচ্ছে 3 এবং c2 হলো 6। এই মানগুলো আমরা এবার এখানে বসিয়ে দিব। তাহলে ইকুয়াল টু মডুলাসের ভিতরে লিখতে পারি 3 - 6 আর নিচে হবে √a² + b², অর্থাৎ 3² + 6²।
তো এবার 3 আর 6 বিয়োগ করলে আমরা কিন্তু 3 পাই। এখানে যদিও -3 আসে, মডুলাস করার কারণে কিন্তু সেটা +3ই হবে। আর নিচে হচ্ছে রুট 9 + 36, 9 + 36। তো নিচের এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব 45। এবার 45কে আমরা ভেঙে লিখতে পারি 3/5 নং 45। আচ্ছা, তো এখন দেখতেই পাচ্ছ 9কে রুট করলে কিন্তু 3 হয়ে যায়। আমি নিচে লিখতেছি, তাহলে আমাদের উপরে রইল 3 আর নিচে 9কে রুট করলে হবে 3 এবং রুটের ভিতরে 5 থেকে যাবে। তাহলে এই 3 এবং এই 3 কাটা যায়, বাকি থাকে 1/5। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় দূরত্ব। তো এই উত্তরটা আমাদের এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। 12 নম্বর প্রশ্নে আমাদেরকে দুটি ভেক্টর দেওয়া আছে। বলা হয়েছে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত। তো আমরা এই সূত্রটি জানি। সূত্রটি হচ্ছে, যেহেতু বলা হয়েছে বি ভেক্টরের উপর, তার মানে কিন্তু বি ভেক্টরের যে মান সেটা নিচে হবে। তো বি ভেক্টর তার উপরে অলওয়েজ এই দুটো ভেক্টরের ডট গুণফল হয়। লম্ব অভিক্ষেপ বের করার সূত্র হচ্ছে এটাই, উপরে অলওয়েজ দুটি ভেক্টরের ডট গুণফল এবং নিচে হবে যার উপরে বলেছে সেই ভেক্টরটার মান নিচে হবে। তো এটাই হচ্ছে আমাদের বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ বের করার সূত্র। তো উপরে আমরা দুটি ভেক্টর ডট গুণ করব। ডট গুণ করার নিয়ম হচ্ছে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ এবং জে ক্যাপের সহগের সাথে জে ক্যাপের সহগ, একইভাবে কে ক্যাপের সহগের সাথে কে ক্যাপের সহগ, প্রত্যেকটা সহগ আমরা এখানে গুণ করব। তো 2 এবং 6 গুণ করলে পেয়ে যাব 12। এরপর -2 আর 7, অর্থাৎ গুণ করলে আমরা পেয়ে যাব -7 দুগুণে 14। তারপর +1 এবং -6 গুণ করলে পেয়ে যাব -6, 6কে 6। আচ্ছা, নিচে হচ্ছে বি ভেক্টরের মান। তো কোনো ভেক্টরের মান বের করার নিয়ম হচ্ছে আই, জে এবং কে প্রত্যেকটার সহগের স্কোয়ারের সমষ্টি বের করা, অর্থাৎ 6কে স্কোয়ার করব, তারপর -7কেও স্কোয়ার করব। এরপর আচ্ছা, এখানে রয়েছে +7, তাহলে এখানে শুধু 7ই হবে। আর লাস্টে রয়েছে -6, তো এটাকেও আমরা স্কোয়ার করব, তাহলে -6 এর হোল স্কোয়ার। আই, জে এবং কে প্রত্যেকটা সহগকে স্কোয়ার করেছি, ইকুয়াল টু 12 - 14, এটা করলে আসে -2, -2 - 6, এটা করলে আসে -8। আর ভিতরে এখানে আমরা পেয়ে যাচ্ছি 36 প্লাস 7কে স্কোয়ার করলে 49 প্লাস আবারও 36। এবার যদি আমরা সবগুলো নিচে যোগ করি তাহলে আমরা পাচ্ছি 36 + 36, এটা করলে কিন্তু 72 আসে, আর রইল 49। আচ্ছা, তাহলে 70 আর 50 করলে 122, 121 পেয়ে যাব আমরা। এখানে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 121। এবার 121কে রুট করলে আমরা পাই 11, আর উপরে রয়েছে -8। তাহলে আমাদের লম্ব অভিক্ষেপ হবে -8/11, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 36 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর কী পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পাবে। তো এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে, ফার্স্টে আমাদের ভর দেওয়া রয়েছে m = 36 কেজি। তারপর বলা আছে যে বস্তুটা স্থির ছিল, অর্থাৎ ইউ এর মান আমাদের দেওয়া আছে 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখান থেকে বের করতে বলা হয়েছে এফ সমান কত, অর্থাৎ F = ma, এই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেওয়া রয়েছে যে 1 মিনিটে এর বেগ, তো 1 মিনিট অর্থাৎ আমাদের সময় দেওয়া আছে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সময়। তারপরে দেওয়া আছে যে বেগ ঘন্টায় 15 কিলোমিটার, তাহলে ভি এর মানটা হলো 15 কিলোমিটার/আওয়ার। তো এই বেগটাকে আমরা কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তো এর জন্য আমাদেরকে 3.6 দিয়ে ভাগ করতে হবে, বা আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 15 × কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, আর 1 ঘন্টায় হলো 3600। আমরা চাইলে এভাবে ভেঙে লিখতে পারি, অথবা একবারে 3.6 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা, তো এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের ভরের মানটা হচ্ছে m = 36 × a।
এ মানে আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো ভি মাইনাস ইউ অর্থাৎ এটা থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে কিন্তু এটাই থাকে। আচ্ছা, এটাকে আমরা চাইলে একটু সিম্পলিফাই করে 10 00 আর এখান থেকে 00 কেটে দিতে পারি। তাহলে এখানে রইল 15 গুণ 10 ডিভাইডেড বাই 36। এটা হচ্ছে আমাদের ভি এর মান। মাইনাস ইউ করলে কিন্তু এটাই থাকে, কারণ 0 বিয়োগ করা লাগবে না। আচ্ছা, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ টি আমরা নিচে লিখব। তো এখানে লিখে দিচ্ছি 60 সেকেন্ড। এবার দেখো যে তোমার 36 এবং 36 কাটাকাটি যায়, আর হচ্ছে উপরে হয় আমরা এই শূন্য কেটে দিতে পারি। তাহলে 15/6 আমরা যদি এবার 3 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে থাকে 5, এখানে হয় 2। তো 5/2 এটা করলে আমরা পেয়ে যাব 2.5 নিউটন। অর্থাৎ আমাদের যে মোট প্রযুক্ত বল সেটা হচ্ছে 2.5 নিউটন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। 14 নম্বর এমসিকিউতে বলা হয়েছে পি অফ এ ইকুয়াল 0.2, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে 0.2, পি অফ বি দেওয়া আছে 0.4 এবং বলা আছে যে এ আর বি ঘটনাদ্বয় স্বাধীন। তাহলে পি অফ বি মাইনাস এ এর মান কত হবে? তো পি অফ বি মাইনাস এ এটা বের করার আমরা সূত্র জানি। সূত্রটা হচ্ছে পি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই হচ্ছে পি অফ এ। সূত্রটা হচ্ছে পি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই পি অফ এ, যেটা পরে থাকবে সেটাকে নিচে লিখতে হবে। আচ্ছা, এবার ইন্টারসেকশনের ক্ষেত্রে যেহেতু ঘটনাদ্বয় স্বাধীন সেহেতু আমরা এটাকে উপরের পার্টটাকে আবার ভেঙে লিখতে পারি পি অফ বি ইন্টু পি অফ এ, অর্থাৎ দুটো সম্ভাবনার গুণ আকারে লিখতে পারি। ইন্টারসেকশন হলে আমরা এভাবে গুণ আকারে লিখতে পারি। নিচে হচ্ছে পি অফ এ। তো দেখতেই পাচ্ছ পি অফ এ আর এখানের পি অফ এ কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র পি অফ বি। আর পি অফ বি এর মান কিন্তু প্রশ্নে দেওয়াই রয়েছে, সেটা হচ্ছে 0.4। তাহলে পি অফ বি মাইনাস এ পুরোটার মান আমরা পেয়ে গেলাম 0.4। তো এই অঙ্কটা কিন্তু যদি আমাদের সূত্রগুলো জানা থাকে তাহলে খুব সহজেই সলভ করা যায়। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। চলো এবার 15 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে y ইকুয়াল এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2x মাইনাস 5 এর ডোমেন কত হবে? তো ডোমেন বলতে আমরা বুঝি এক্সের সেই সকল মান যে সকল মানের জন্য প্রদত্ত রাশি বা প্রদত্ত ফাংশনটা সংজ্ঞায়িত অর্থাৎ বাস্তব হবে। তো আমরা জানি যে ভগ্নাংশ যদি থাকে তাহলে যদি হরের মানটা 0 হয় তাহলে কিন্তু সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। অর্থাৎ যদি হরের মানটা 0 না হয় তখনই ফাংশনটা সংজ্ঞায়িত হয়। তো ডোমেন বলতে অ্যাকচুয়ালি এক্সের মান বোঝায়, আর এক্সের সেই সকল মান বোঝায় যেই সকল মানের জন্য প্রদত্ত ফাংশনটা সংজ্ঞায়িত হবে। আচ্ছা, তো এক্সের মানগুলো আমরা কিভাবে বের করব? আমরা বুঝতে পারতেছি যদি হরের মানটা 0 না হয়, যদি হরের মানটা 0 না হয় তাহলেই প্রদত্ত ফাংশনটা বাস্তব হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা এক্সের একটা মান বের করব। -5 এপাশে গেলে হবে +5। এরপর 2 গুণ আকারে রয়েছে, এপাশে গেলে হবে ভাগ, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু 5/2। তার মানে এক্সের মান 5/2 হতে পারবে না। 5/2 ছাড়া বাকি যত মান রয়েছে সবগুলো মানই গ্রহণযোগ্য, কারণ শুধুমাত্র 5/2 বসালেই এটা অসংজ্ঞায়িত আসে, বাকিগুলো বসালে কিন্তু সংজ্ঞায়িত মান পাওয়া যায়। তাহলে আমাদের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা হবে শুধু 5/2 বাদে। তো আমরা সকল বাস্তব সংখ্যা থেকে 5/2 বাদ দিলে ডোমেনটাকে লিখতে পারি এভাবে আর -5/2। অর্থাৎ সকল বাস্তব সংখ্যা থেকে যদি 5/2 বাদ দেওয়া হয় তাহলে যত সংখ্যা থাকবে সবগুলোই মানই গ্রহণযোগ্য এবং ওই সবগুলো মানই হচ্ছে এই ফাংশনের ডোমেন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি তথ্য সারির ব্যবধানাঙ্ক 80%। আচ্ছা, ব্যবধানাঙ্ক এটার আরেকটা নাম হচ্ছে বিভেদাঙ্ক, দুটো একই জিনিস। ব্যবধানাঙ্ক অথবা বিভেদাঙ্ক দুটি একই জিনিস এবং এর সূত্র আমরা জানি সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হচ্ছে 100%। তো এখানে সিগমা মানে হলো পরিমিত ব্যবধান, যেটা আমাদের দেওয়া রয়েছে 8, অর্থাৎ সিগমা হলো 8।
আর এক্স বার মানে হচ্ছে গাণিতিক গড়, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা এখান থেকে লিখতে পারি বিভেদাঙ্ক এর মান দেওয়া রয়েছে 80%, তাহলে এখানে বসিয়ে দিলাম 80% ইকুয়াল টু সিগমা অর্থাৎ পরিমিত ব্যবধান এর মান দেওয়া আছে 8, আর গাণিতিক গড়ের মানটা আমরা বের করব। তো দেখতে পাচ্ছ দুই পাশ থেকে কিন্তু আমরা চাইলে যে পার্সেন্টেজ, এ পাশেও পার্সেন্টেজ রয়েছে, দুই পাশ থেকে আমরা পার্সেন্টেজটাকে বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার এক্স বার বের করার জন্য এক্স বার নিচে রয়েছে, আমরা এই পাশে নিয়ে যাব, আর 80 উপরে রয়েছে, এটাকে আমরা নিচে নিয়ে আসব। তাহলে হবে 8/80 ইন্টু হচ্ছে 100। তো এখন আমরা সিম্পলি কাটাকাটি করলেই কিন্তু এক্স বারের মানটা চলে আসে। এখানে এই শূন্য এবং এই শূন্য কাটাকাটি যায়, তারপর 8 এবং 8 কাটাকাটি যায়, তাহলে এক্স বারের মানটা হবে 10, অর্থাৎ আমাদের গাণিতিক গড় হলো 10। তাহলে সঠিক উত্তর হবে বি। চলো এবার 17 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 1 + x পাওয়ার 17 এর বিস্তৃতিতে r+2তম পদ এবং 2r-1 তম পদদ্বয়ের সহগের মান সমান হলে r এর মান কত হবে? তো আমরা একটা সূত্র জানি, যদি কোনো ধারা হয় x + y পাওয়ার n, তাহলে এর বিস্তৃতিতে আমরা যদি r+1 তম পদ বের করতে চাই, সেটা বের করার সূত্র হচ্ছে n/c(r), অর্থাৎ যে পাওয়ার থাকবে সেটা উপরে, এবং r+1 তম পদ বের করতে বললে আমরা এখানে শুধুমাত্র rটাকে নিচে লিখব। তারপর হচ্ছে x পাওয়ার n-r, x মানে কিন্তু আমরা এখানে প্রথমটাকে বোঝাচ্ছি, আর y বলতে বোঝাচ্ছি দ্বিতীয়টাকে। তো x এর পাওয়ার হবে n-r, y এর পাওয়ার হবে r। তো আমাদের যে রাশিটা দেওয়া রয়েছে অর্থাৎ 1 + x পাওয়ার 17, এখান থেকে আমাদেরকে বলা হয়েছে r+2তম পদ, কিন্তু আমরা তো r+2তম পদ বের করার সূত্র জানি না, আমরা জানি হচ্ছে r+1তম পদ বের করার সূত্র। তো আমরা এটাকে r+1-এ কনভার্ট করব, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে r+1+1। আমাদেরকে একটা এক্সট্রা +1 বানাতে হবে, তো এজন্য আমরা ফার্স্টের যে পার্টটুকু রয়েছে এটাকে আমরা r ধরব। তাহলে দেখো আমাদের সূত্রটাও হয় এবং লাইনটাও কিন্তু ব্যালেন্স হয়। r+2কে আমরা এভাবে ভেঙে নিয়েছি, এরপর ফার্স্টের এতটুকুকে আমরা r ধরে নিচ্ছি। তাহলে এর বিস্তৃতিতে এততম পদ হবে, উপরে হবে n, যার মান হলো 17। তো এখানে হবে 17c, এখানে হবে r+1, এখানে হবে r+1। খেয়াল করলে দেখতে পাচ্ছ r এর জায়গাতে কিন্তু r+1 রয়েছে, এই জন্য এখানে r+1 লিখেছি। এরপর x মানে ছিল প্রথমটা, তো প্রথমটা হচ্ছে 1, তো 1 এর পাওয়ারে হবে n-r, n মানে হলো 17 মাইনাস r মানে হলো r+1 ইন্টু y পাওয়ার r, y হচ্ছে আমাদের x এর পাওয়ার হবে r মানে হলো r+1। আচ্ছা, তো এতটুকু আমরা বুঝতে পারলাম। একইভাবে এর বিস্তৃতিতে আমাদের লাগবে 2r-1 তম পদের মান, তো আমরা এর সূত্র শিখিনি, এটাকেও আমরা r+1 এইভাবে কনভার্ট করব। তো আমাদের এখানে জাস্ট +1টাকে আলাদা রাখতে হবে। এবার আমরা এটাকে ব্যালেন্স করব এভাবে 2r-2 দিয়ে, কারণ দেখো -2 +1 করলে কিন্তু এটাই আসে। আচ্ছা, তো এবার +1 থাকবে, +1 বাদে যতটুকু অংশ আছে সেই অংশটুকুকে আমরা r ধরে নিব। তাহলে দেখো r+1 তম পদ এবার আমরা বের করতে পারি। তো এই পদটা হবে উপরে n/c(r), তো r এর জায়গায় রয়েছে 2r-2, তারপরে হলো x মানে হলো প্রথমটা অর্থাৎ 1, পাওয়ার হবে n-r, ইন্টু হচ্ছে y মানে কিন্তু আমাদের x এর পাওয়ার হবে r অর্থাৎ 2r-2। তো আমাদের বলা হয়েছে যে এই যে দুটো পদ পেলাম আমরা, এই দুটো পদের সহগ সমান। তো প্রথম পদের সহগ কিন্তু এতটুকু, 1 নেওয়া লাগবে না, কারণ আমরা জানি 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই হয়, সো এটা নেওয়া লাগবে না। তো প্রথম পদের সহগ হচ্ছে 17c, তারপর হচ্ছে r+1, এটা হচ্ছে প্রথম পদের সহগ। আর দ্বিতীয় পদের সহগ হচ্ছে আমাদের এতটুকু, এইখানেও আমরা 1টাকে নিচ্ছি না, কারণ 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা কিন্তু 1ই থাকে। আচ্ছা, তো
তো দ্বিতীয় পদের সহগ হলো আমাদের 17c ইন্টু হচ্ছে 2r মাইনাস 2। তো প্রশ্ন মতে এই দুটো পদের সহগদ্বয় পরস্পর সমান। এখান থেকে আমাদেরকে আর এর মান বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা বেসিক জানি, এটা হচ্ছে যদি NCR1 এবং NCR2 দুটো জিনিস পরস্পর সমান হয় এবং এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকেও কিন্তু একই হতে হবে। এই দুটো আলাদা হোক সমস্যা নেই। তো যদি এই দুটো জিনিস সমান হয় তো এখান থেকে আমরা বলতে পারি যে N সমান সমান R1 প্লাস R2। তো এটা আমরা একটা বেসিক সূত্র হিসেবে মনে রাখবো যে N সমান সমান বলা যায় R1 প্লাস R2। দেখো এখানে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই হয়, যেহেতু এখানেও 17 এখানেও 17, আমরা বলতে পারি যে 17 ইকুয়াল টু এইটা প্লাস এটা, অর্থাৎ R যোগ 1 যোগ 2R মাইনাস 2। এখান থেকে কিন্তু এবার আমরা ইজিলি আর এর মানটা পেয়ে যাব। তো R প্লাস 2R এটা করলে আমরা পেয়ে যাই 3R, 1 মাইনাস 2 করলে পেয়ে যাব -1। তারপর -1 এ পাশে আসলে হবে +1, 17 যোগ 1 এটা করলে পাবো 18, এ পাশে থাকবে 3R। এবার দেখো 3 গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হবে, তাহলে R ইকুয়াল 18 ভাগ 3, R ইকুয়াল টু 18 ভাগ 3 অর্থাৎ 6। দেখো আমরা কিন্তু আর এর মানটা পেয়ে গেলাম। প্রশ্নে আমাদেরকে আর এর মানটাই বের করতে বলা হয়েছিল। তো আর এর মানটা হলো 6, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লগারিদমস শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে কত প্রকারে শব্দ গঠন করা যায়। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের মোট বর্ণ রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টি বর্ণ রয়েছে। এর মধ্যে স্বরবর্ণ আমরা জানি স্বরবর্ণ বা ভাওয়েল এগুলো হচ্ছে এ ই আই ও ইউ। স্বরবর্ণ বা ভাওয়েল হচ্ছে আমাদের এগুলো এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে আমাদের স্বরবর্ণ। বাকি 21টা যে অ্যালফাবেট রয়েছে সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এটা আই আই এবং এ, ও আই এবং এ, এই 3টি হচ্ছে আমাদের স্বরবর্ণ, অর্থাৎ আমরা এখান থেকে স্বরবর্ণ পেলাম 3টি, মোট বর্ণ ছিল 10টি। তাহলে বাকি যে 7টি রয়েছে সেই 7টি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ, বাকি 7টি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট। আচ্ছা, তো আমাদের বলা হয়েছে যে 3টি ব্যঞ্জন বর্ণ, তাহলে আমাদের কাছে 7টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, এখান থেকে আমরা 3টি ব্যঞ্জন বর্ণ নিব। তো 7টি থেকে 3টি সিলেক্ট করার উপায় হচ্ছে 7C3। 7টি বর্ণ থেকে আমরা এতগুলো উপায়ে 3টি বর্ণ সিলেক্ট করতে পারি। একইভাবে বলা হয়েছে যে 2টি স্বরবর্ণ নিতে। তো মোট স্বরবর্ণ রয়েছে 3টি, আমরা 3টি থেকে 2টি স্বরবর্ণ নিব, এটাকে আমরা 3C2 এভাবে লিখি। তো এখানে বলা হয়েছে যে 2টি স্বরবর্ণ নিয়ে কত প্রকারে শব্দ গঠন করা যায়, অর্থাৎ আমাদেরকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ এই দুইটাকে কিন্তু একসাথে নিতে হবে। যেহেতু এখানে একসাথে নিতে হবে তো এর জন্য আমরা এই দুটি সংখ্যা গুণ করে দিব, এই গুণফলটি হবে আমাদের সঠিক উত্তর। তো 7C3 এবং 3C2 এটার মানগুলো আমরা 2টি উপায়ে বের করতে পারি। একটা হচ্ছে সূত্র ইউজ করে। তো আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটা হচ্ছে NCR। তো NCR এটা বের করার সূত্র হলো উপরে যেহেতু n তো n ফ্যাক্টোরিয়াল আর নিচে যেহেতু r তো r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে এই দুটোর বিয়োগফল অর্থাৎ n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি এবার এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছ যে 7C3 বা আমরা এখানে বসাই 7C3, উপরে রয়েছে 7 তো উপরে 7 ফ্যাক্টোরিয়াল হবে, নিচে রয়েছে 3 তো নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু হবে এই দুটোর বিয়োগফল। তো 7 বিয়োগ 3 এটা আসে 4 অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল। একইভাবে এখানে রয়েছে 3 তো 3 ফ্যাক্টোরিয়াল, এখানে রয়েছে 2 নিচে তো নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হবে এই দুটোর বিয়োগফল। তো 3 আর 2 এর বিয়োগফল হচ্ছে 1, তাহলে এখানে লিখে দিলাম 1 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো আমরা জানি 7 ফ্যাক্টোরিয়াল এটা মানে হচ্ছে 7 গুণ 6 গুণ 5
গুণ এরপর 4 3 2 1 এভাবে আসতে থাকবে। তো 4 3 2 1 না লিখে আমরা কিন্তু শুধু 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে পারি। নিচে হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণ 2 গুণ 1। তো গুণ 1 না লিখলেও হবে, ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তো দেখো আমরা কিন্তু এবার এই 4 ফ্যাক্টোরিয়াল এবং এই 4 ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারি। উপরের 4 ফ্যাক্টোরিয়াল আর নিচের 4 ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারি। এরপর এখানে রয়েছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা লিখতে পারি 3 গুণ 2 গুণ 1। আর নিচে রয়েছে 2 ফ্যাক্টোরিয়াল, এটাকেও লেখা যায় 2 গুণ 1। তো 1 আর লিখছি না। এবং দেখতে পাচ্ছ 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1ই আসে। আচ্ছা, তো এবার আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এই 2 এবং এই 2 কাটাকাটি যায়। তারপর এখানে দেখো 3 দুগুণে 6 এবং এই 6 কাটাকাটি যায়। তাহলে থাকতেছে 5 সাথে 35 গুণ এখানে থাকতেছে 3। তো আমরা যদি 35 এবং 3 গুণ করি তাহলে আসে 105। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং এই কাজটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। চলো এটা আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করলাম, এটাকে আরেকভাবে করা যায়, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো উপরে আমাদের রয়েছে 7C3। তো এটা করার সহজ নিয়ম হচ্ছে, যেহেতু এখানে 3 রয়েছে তো আমরা 7 ফ্যাক্টোরিয়াল করব, বাট 7-এর 3টা সংখ্যা লিখব। দেখো ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 7 গুণ 6 গুণ এভাবে করতে করতে 1 পর্যন্ত। যেহেতু এখানে রয়েছে 3 তো আমরা জাস্ট 3টা সংখ্যা লিখব, অর্থাৎ 7 গুণ 6 গুণ 5, 3টা সংখ্যা লিখলাম। একইভাবে নিচেও 3টা সংখ্যা লিখব। সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, 1 গুণ 2 গুণ 3। আচ্ছা, এরপর এখানে রয়েছে 3C2। তো এখানেও আমরা 3 ফ্যাক্টোরিয়াল করব, কিন্তু সংখ্যা লিখব 2টা, কারণ এখানে রয়েছে 2। তাহলে 3 গুণ 2 আর নিচে হবে 1 থেকে 2, 1 গুণ 2। তো আমরা এভাবে করতে পারি। এখানে যদি আমরা এবার কাটাকাটি করি তাহলে একই রেজাল্ট আসবে। এখানেও দেখো 3 দুগুণে 6 আর এখানেও 6, সো এটা কাটাকাটি যায়, থাকে 5 সাথে 35 ইন্টু এখানে দেখো 2 এবং 2 কাটাকাটি যায়, এখানে থাকে 3। তো এবার যদি আমরা 35 এবং 3 গুণ করি এখান থেকেও কিন্তু 105, এই রেজাল্টটাই আসে। তো আমরা কিন্তু এই সি এর কাজগুলো 2টা নিয়মে করতে পারি, সূত্র দিয়েও করতে পারি, আবার এভাবে সহজ নিয়মে করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 105, অর্থাৎ ডি নাম্বারটা। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল দেন 7, 2x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল দেন 20 এবং x আর y এই দুটোই হচ্ছে 0 সমান অথবা 0 থেকে বড়। তো এই শর্তাধীনে আমাদেরকে z ইকুয়াল 3x প্লাস 4y এর সর্বোচ্চ মান বের করতে হবে। তো প্রথমেই আমরা এই শর্তটার দিকে লক্ষ্য করব। এখানে কিন্তু বলা হয়েছে যে x এর মানটাও 0 অথবা 0 থেকে বড় এবং y এর মানটাও 0 অথবা 0 থেকে বড়। তো এটা বলতে কিন্তু আমাদেরকে প্রথম চতুর্ভাগ বোঝানো হচ্ছে, কারণ আমরা জানি একমাত্র প্রথম চতুর্ভাগেই x এবং y দুটোই পজিটিভ। বাকি চতুর্ভাগগুলোর ক্ষেত্রে, যেমন দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু x এর মানটা নেগেটিভ। আবার এখানে কিন্তু x এবং y দুটোই নেগেটিভ, এখানে কিন্তু y এর মানটা নেগেটিভ। এখানে বোঝাতে চেয়েছে যে x এবং y দুটোই পজিটিভ, তাহলে আমাদেরকে শুধুমাত্র প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, এই দুটোকে, এগুলো কিন্তু রেখার সমীকরণ, তো আমরা এখানে ইকুয়াল চিহ্ন ধরে এই রেখাগুলো গ্রাফে আঁকার চেষ্টা করব। তো প্রথম রেখাটি হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এটাকে আমরা যদি সবাইকে 7 দিয়ে ভাগ করে দিই তাহলে হয় x ভাগ 7 প্লাস y ভাগ 7 ইকুয়াল টু 1। এবার এই রেখাটাকে আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করব। তো দেখতে পাচ্ছ এর মানটা হচ্ছে 7, b এর মানটা হচ্ছে 7। এখানে a আর b বলতে আমরা কি বুঝি? এ মানে হচ্ছে কোনো একটা রেখা যদি এভাবে যায় তাহলে এ বলতে বোঝায় এই রেখাটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করেছে, এতটুকুকে আমরা বলে থাকি এ, যেটা এখানে হচ্ছে 7। আচ্ছা, এটাকে আমরা বলি এ, এবং এই রেখাটা ওয়াই অক্ষ থেকে যতটুকু অংশ খণ্ডন করবে ওইটাকে আমরা বলি বি। তো এখানে দেখতে পাচ্ছ এ হচ্ছে 7, বিও হচ্ছে 7। আচ্ছা, এই চিত্রটা আমরা এ পাশে আরেকবার রাখতেছি। আচ্ছা,
তার মানে এই রেখাটা এক্স অক্ষ থেকেও 7 ঘর ছেদ করবে, ওয়াই অক্ষ থেকেও 7 ঘর পরিমাণ ছেদ করবে। তো এই রেখাটা হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, তো এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে 1 নং সমীকরণের চিত্র হলো এটা। একইভাবে আমরা এবার 2 নম্বর সমীকরণের চিত্রটা আঁকবো। 2 নম্বর সমীকরণ ছিল 2x প্লাস 5y। 2 নম্বর সমীকরণ ছিল 2x প্লাস 5y ইকুয়াল 20। তো এখানে আমরা লিখে দিচ্ছি 2x প্লাস 5y ইকুয়াল টু 20। তো একইভাবে করার জন্য আমরা সবাইকে 20 দিয়ে ভাগ করে দেব। তাহলে প্লাস 5y ভাগ 20 ইকুয়াল টু 20 ভাগ 20 করলে 1 আসে, বা এখানে কাটাকাটি করলে x/10 এখানে আসে 4 5 20 অর্থাৎ নিচে 4। তো দেখতেই পাচ্ছ এক্স অক্ষ থেকে খণ্ডন করবে 10 ঘর। এখানে কিন্তু আমরা 7 ঘর পরিমাণ গিয়েছিলাম, তো 10 ঘরটা একটুখানি সামনে অর্থাৎ এখানে হবে। আর ওয়াই অক্ষ থেকে খণ্ডন করবে 4 ঘর অর্থাৎ বলতে পারি এইখানে হবে। তো আমাদের 2 নাম্বার রেখাটা হবে ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখার চিত্র। এটাকে আমরা নাম দিতে পারি 2। তো এখানে দেখো আমাদের কিন্তু কয়েকটা বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুগুলো। তো আমাদের এই বিন্দুগুলোর মান লাগবে। ফার্স্টেই এই বিন্দুটা হচ্ছে 0,0। এইখানে আমরা কিন্তু 7 ঘর গিয়েছিলাম, তো এই বিন্দুটা হচ্ছে 7,0। এরপর এখানে আমরা গিয়েছিলাম 10 ঘর, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু 2 নাম্বার সমীকরণের চিত্র। তো এখানে আমরা এক্স অক্ষ বরাবর 10 ঘর গিয়েছিলাম, তো এই বিন্দুটা হচ্ছে 10,0। এরপর এখানে আমরা 4 ঘর উঠেছিলাম, তো এই বিন্দুটা হবে এক্সের মান 0, ওয়াইয়ের মান 4 অর্থাৎ 0,4। এরপর এখানে কিন্তু আমরা 7 ঘর উঠেছিলাম, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণের যে চিত্রটা সেটা। তো এখানে কিন্তু আমরা 7 ঘর গিয়েছিলাম, তো এখানে হচ্ছে এক্সের মান 0, ওয়াইয়ের মান 7। আচ্ছা, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার রেখার ছেদবিন্দু। তো আমাদের 1 নাম্বার রেখার 2 নাম্বার রেখার ছেদবিন্দু লাগবে। তো 1 নাম্বার রেখা ছিল আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল 7। এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি যে y ইকুয়াল টু 7 মাইনাস এক্স। 1 নাম্বার থেকে আমরা এটা লিখতে পারি। তো এই সমীকরণটা যদি আমরা 2 নাম্বারে অর্থাৎ এখানে বসিয়ে দিই, তাহলেই আমরা সমাধান করতে পারবো। তো আমরা এখানে 2x প্লাস 5 ইন্টু এই যে y রয়েছে, এই y এর জায়গায় আমরা এটা বসিয়ে দিব, অর্থাৎ 7 মাইনাস এক্স বসিয়ে দিব, তাহলে ইকুয়াল টু 20 লিখতে পারি। এখান থেকে আমরা কিন্তু x এর মানটা পেয়ে যাব 2x প্লাস 5 সাথে 35 মাইনাস 5x ইকুয়াল টু হচ্ছে 20। তো 2x মাইনাস 5x এটা করলে আমরা পেয়ে যাই মাইনাস 3x, আর 35 এপাশে প্লাস, এপাশে গেলে কিন্তু বিয়োগ হবে। 20 মাইনাস 35 এটা করলে আমরা পেয়ে যাব মাইনাস 15। 20 মাইনাস 35 করলে আমরা পেয়ে গেলাম মাইনাস 15। তো আমাদের যেহেতু এক্সের মানটা লাগবে, এজন্য মাইনাস 3 গুণ আকারে রয়েছে, এ পাশে গেলে আমরা ভাগ করে দিব। তো মাইনাস 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম 5। তো এক্সের মানটা 5 পেয়ে গেলাম, সুতরাং ওয়াই আমরা এই যে এখান থেকে পেয়ে যাব, ওয়াই হচ্ছে 7 মাইনাস এক্স, অর্থাৎ 7 মাইনাস এক্স হলো 5। তো বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম 2। তাহলে আমাদের এক্সের মান হলো 5, ওয়াই হলো 2। তার মানে ছেদবিন্দুটা হলো 5,2, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,2। এখন আমরা যে এতগুলো বিন্দু বের করলাম, এগুলোর কাজ কি দেখো। আমাদের দেওয়া ছিল z ইকুয়াল টু 3x প্লাস 4y, এর সর্বোচ্চ মান বের করতে বলা হয়েছিল। তো আমরা কি করব, x এবং y এর জায়গায় এই বিন্দুগুলো বসিয়ে দেখব যে কোন ক্ষেত্রে সর্বোচ্চ মানটা পাওয়া যায়। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের একটা বিন্দু হচ্ছে 10,0। দেখো আমরা এখানে যেই বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলো দিয়ে কিন্তু দুটো রেখাকেই সিদ্ধ হতে হবে। এই রেখাকেও সিদ্ধ হতে হবে, এই রেখাকেও সিদ্ধ হতে হবে। কিন্তু আমাদের যে 10,0 রয়েছে সেটা কিন্তু এটাকে সিদ্ধ করে না। আমরা যদি এখানে 10,0 বসাই, তাহলে 10 প্লাস 0 10 চলে আসে, এটা কিন্তু 7 থেকে বড় হয়ে যায়। আমাদের দেখো প্রশ্নে বলা ছিল যে x প্লাস ওয়াই এর মানটা 7-এর সমান অথবা 7 থেকে ছোট হতে হবে। 7 থেকে ছোট হতে হবে, বড় হতে কিন্তু পারবে না। তো আমরা যদি 10,0 বসাই, তাহলে কিন্তু 10 চলে আসে, 7 থেকে বড় হয়ে যায়। এই জন্য আমাদের এই বিন্দুটা গ্রহণযোগ্য নয়। আমরা বাকি বিন্দুগুলো বসাবো। তো চলো প্রথমে আমরা 0,7 বসাই। 0,7 যদি নাকি এখানে বসানো হয়, তাহলে আমরা z এর মানটা পাবো
এক্সের জায়গায় বসাবো 0, ওয়াইয়ের জায়গায় বসাবো 7, তাহলে এটা কিন্তু 0ই আসে, আর এখানে আসে 4 সাথে 28। আচ্ছা, এরপর আমরা 0,4 অর্থাৎ এই বিন্দুটা বসাবো। তো 0,4 যদি নাকি বসানো হয় তাহলে জেডের মানটা পাওয়া যাবে 3 × 0, আর এখানে 4 4 16। আচ্ছা, এরপর আমরা 0,0 এটা দেখো বসানো লাগবে না, কারণ 0,0 এটা বসালে কিন্তু রেজাল্টটা 0ই আসে, এজন্য এটা আর বসাচ্ছি না। এরপর আমরা 7,0 এই বিন্দুটা বসাতে পারি, তাহলে জেডের মানটা পাবো এখানে 7 হবে 3 7 21, আর ওয়াইয়ের জায়গায় 0 বসালে তো এটা 0ই হয়, তো আর ক্যালকুলেট করা লাগবে না। এরপর 7,0 পর আমাদের বাকি থাকলো 5,2, তো আমরা এবার 5,2 বসাবো। এখানে 5 বসালে 3 5 15, প্লাস এখানে 2 বসালে 4 2 8, 15 এবং 8 যোগ করলে আমরা পেয়ে যাই 23। তো দেখতে পাচ্ছ আমরা যে মানগুলো পেয়েছি সবগুলো হচ্ছে জেডের মান, এবং এই মানগুলোর মধ্যে সর্বোচ্চ মান হলো 28। আমাদের প্রশ্নে কিন্তু জেডের সর্বোচ্চ মানই বের করতে বলা হয়েছিল, তো সর্বোচ্চ মান হবে 28, এবং যদি সর্বনিম্ন মান বের করতে বলতো তাহলে আমরা 0,0 দিয়ে সিদ্ধ করতাম এবং সেই মানটা হতো 0, অর্থাৎ এর সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান হলো 28। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 28, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে। সি নাম্বার অপশনে রয়েছে 28, তাহলে সঠিক উত্তর হবে সি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। এই এমসিকিউটা ফাংশনের খুবই সহজ এবং বেসিক একটা এমসিকিউ। চলো এটা সলভ করা যাক। তো প্রশ্নে আমাদের দুটো ফাংশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে f(x), আরেকটা হচ্ছে g(x). তো দুটো ফাংশন দেওয়া আছে এবং আমাদের কিন্তু মানও দুটো ফাংশনেরই বের করতে বলা হয়েছে। তো এরকম থাকলে আমরা সবসময় ব্র্যাকেটের ভিতরে যে ফাংশনটা রয়েছে সেটা নিয়ে আগে কাজ করব। তো ভিতরের ফাংশনটা হচ্ছে জি এর ফাংশন। তো আমরা আগে লিখব যে দেওয়া আছে g(x) = 1 - x²। এরপর দেখতে পাচ্ছ জি এর ভিতরে রয়েছে -√2, অর্থাৎ এক্সের জায়গায় -√2 বসাতে হবে। তো আমরা এখানে এক্সের জায়গায় বসিয়ে দিব -√2 তার স্কোয়ার। এবার মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয় এবং প্লাসে মাইনাসে মাইনাসই থাকে। তারপর √2কে স্কোয়ার করলে হয় 2। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম -1, অর্থাৎ এই জিনিসটার মান হচ্ছে -1। দ্বিতীয়বার খেয়াল করো, দ্বিতীয়বার আমরা এবার ফাংশনের মানটা লিখব, এফ এর মানটা লিখব। দেওয়া আছে f(x) = x² + 3 (x). এবার আমাদেরকে বলা হয়েছিল এফ এর ভিতরে আছে g(-√2). তো g(-√2) এই জিনিসটা মানে কিন্তু -1। তো আমরা g(-√2) না লিখে একবারে -1 লিখে দিতে পারি। এজন্যই আমরা ভিতরের ফাংশনের মানটা আগে বের করেছি। তো বুঝতে পারতেছো, এবার এক্সের জায়গায় বসাতে হবে -1। তো এখানে বসালাম -1 তার হোল স্কোয়ার প্লাস 3 × মডুলাসের ভিতরে -1। -1কে স্কোয়ার করলে কিন্তু +1ই আসে। আর আমরা জানি মডুলাসের ভিতরে নেগেটিভ সংখ্যা থাকলেও মডুলাস সেটাকে প্লাস করে দেয়, অর্থাৎ এটা হবে 3 × 1, মাইনাসটা আর থাকবে না মডুলাসের জন্য। তো 3 একে 3 হয়, 3 + 1 এটা করলে আমরা পেয়ে যাব 4। তাহলে আমাদের যেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা সেটা হচ্ছে 4, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। তো এরই মাধ্যমে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে 2017-18 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ সলভ করা হয়ে গেল। এর আগে আমরা খুলনা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিংয়ের যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো তোমরা স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে করতে পারবে। এবং এর পূর্বে আমরা কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভও করেছি, সেটার প্লেলিস্ট লিঙ্কও আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে। তোমরা লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো করে নিবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।